জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতে ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান। জনাব গোলাম মাওলা রনিম, আপনি তাদের বক্তব্য শুনেছেন হয়তো অথবা শোনেননি, কিন্তু এর মধ্যে তাদের মাঠের যে বক্তব্য বিবৃতি, যাদের জনগণের সঙ্গে তাদের যে ইন্টারাকশন, সেগুলো আপনি জেনেছেন। নানা ধরনের বিষয় আসছে, নির্বাচনের খুব কাছাকাছি আমরা এই সময়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীর সুন্দর একটা বাংলাদেশ রচনার ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু বিষয় আছে এখনও তাদের মধ্যে এক ধরনের দোষারোপ কিংবা পুরনো রাজনৈতিক যে বিতর্ক, সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। ৭১ আছে, চাঁদাবাজি, দখল, তারপরে তাদের ধর্ম নিয়ে যে রাজনীতি, সেই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা লড়াই কিন্তু এখন একটা চরম পর্যায়ে। কারণ ভোটের মাঠ, স্বাভাবিকভাবেই এটা নিয়ে অস্বাভাবিক কোনো চিত্র নেই। সব মিলিয়ে আপনি এই পর্যন্ত কি দেখছেন মানে সামনের যে ভোটের দিন আসছে, সেই সময়টাকে কেন্দ্র করে আপনার চোখে কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো চোখে ভাসছে? প্রথমত আমি জনাব তারেক রহমান সাহেব আসার পর থেকে তার সকল বক্তব্যগুলো শুনেছি বা শুনি। এ কারণ হলো যে বিএনপি 35% যারা সাপোর্টার, তারা তো মনে করেন বা স্বপ্ন দেখেন যে তিনি হবেন প্রধানমন্ত্রী। তারপর রাষ্ট্রের যে সকল কর্তা ব্যক্তি রয়েছে তাকে আজ পর্যন্ত যে প্রোটোকল দেওয়া হচ্ছে ওভাবেই তাকে দেওয়া হচ্ছে। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, পুরো রাষ্ট্র তাদের দায়িত্ব নিয়েছে এবং সম্মান প্রদর্শন করছে। কাজেই একজন নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতেই হবে। অন্যদিকে আমিরে জামাত, যেখানে আমেরিকা বলছে, অন্যান্য কৌশলগত রাষ্ট্রগুলো বলছে যে এবার জামাতের ক্ষমতা আসার বিপুল সম্ভাবনা রয়েছে। জামাতের যারা নেতৃবৃন্দ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা ক্ষমতা ভাব, একটা আমির ভাব এবং একটা খলিফা ভাব। তো এরকম একটা ভাব সব চলে আসছে, যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে। এই কারণ হলো যে দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, আমিরে জামাত কিংবা জনাব তারেক রহমান সাহেব দুজনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন সময় ভালো ছিল, এখনও হয়তো আছে। তো আপনার প্রিয়জন ডানে হইলেও আমার, বামে হইলেও আমার, আমিরে জামাত যদি দেশের প্রধানমন্ত্রী হন আমার ভালো লাগবে, তারেক রহমান সাহেব হলেও ভালো লাগবে। এই জন্য আমি দেখি, তাদের দুজনকে দেখি, খুব মজা করে দেখি। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আমি দুজনের কারোর মধ্যে কোনো স্বস্তির লক্ষণ দেখি না। আমরা তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে লাফাচ্ছি, কিন্তু তাদের দুজনের মধ্যে কোনো শান্তি দেখতে পাচ্ছি না। তাদের শরীরের সঙ্গে তাদের মুখের কথা, ঠোঁটের সঙ্গে চোখের সম্মিলন, চোখের সঙ্গে যে চোয়াল, এই চোয়ালের যে সম্মিলন একটা আছে না, সৃষ্টি সুখের উল্লাসে। যখন আপনি কোনো কিছু সৃষ্টি করবেন তখন আপনার দেহ মনে একটা পুরো কাজ করে যাবে, উল্লাস কাজ করে যাবে। তো ওইরকম দুজনের কারোর মধ্যেই আমি কোনো উল্লাস দেখতে পাই না। তাদের কাউকে দেখে মনে হয় না যে অ্যাসার্টিভ কোনো কিছু রয়েছে, এবং তারা কনসিস্টেন্সি, যেটাকে বলা ইংরেজিতে, ধারাবাহিকভাবে তাদের যে বক্তব্য, চিন্তা চেতনা, তারা গত 17 মাসে স্বাভাবিক রাখতে পেরেছেন এবং আগামী 17 মাস তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন। তা না করে যেটা মনে হলো যে জামাতের আমির বা আমিরে জামাত তিনি প্রাণান্ত চেষ্টা করছেন যে কি করে তারেক রহমান হওয়া যায়, এবং তারেক রহমান সাহেবের অনেক কিছুই তিনি অনুকরণ করেছেন। চেয়ারে বসা, ব্যাক টানা, তারপরে শেষে খুব স্বাভাবিক হওয়া। যেমন তিনি চিত হয়ে মঞ্চের উপর শুয়ে পড়েছেন, বিছানার উপরে, একটা শীতল পাটির উপরে। আমার ভীষণ ভালো লেগেছে। এত একজন প্রধানমন্ত্রী প্রকাশ্য মঞ্চে শীতল পাটির উপরে চিত হয়ে শুয়ে পড়েছেন, এই দৃশ্য আমি না দেখলে আমার চোখে বিশ্বাস করতে পারতাম না যে কি আগেকার দিনে হযরত উমর বা অন্যান্য যারা ছিলেন তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতেন। আমাদের আমিরে জামাত এভাবে সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে যে একজন ভক্ত তাকে একটা শীতল পাটি দিয়েছেন, তাকে সম্মান জানানোর জন্য তিনি চিত হয়ে শুয়ে পড়েছেন। আবার তারেক রহমান সাহেব তিনি আমিরে জামাতের মতো করে আরবি বলার চেষ্টা করছেন, তারপরে কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, মা ফাতেমার কথা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন, বদরের যুদ্ধের কথা বলছেন। তো এই যে একজন আরেকজন হওয়ার চেষ্টা, এটা রাজনীতিতে কুলক্ষণ, অশনি সংকেত। রাজার যে নীতি থাকবে সেটা হলো যে সে সবার চেয়ে ব্যতিক্রম,
লিডার মিনস এ কম্বিনেশন অফ ম্যানি পিপল, এ থাউজেন্ডস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা তিনি ধারণ করবেন এবং সারা পৃথিবী তাকে নিয়ে কী চিন্তা করছে কী বলছে ডাজ নট ম্যাটার। সে তার মতো করে সে এগিয়ে যাবে, কথা বলবে, সে মানে তার উদারতা, তার বেয়াদবি, তার সমস্ত কিছু থাকবে অনন্য। লিডার ইজ লিডার, জাস্ট লাইক জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট, সারা দুনিয়া কি মনে করলো না করলো সে তার কাঙ্ক্ষিত মাকামে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। কিন্তু এখানে সেটা মনে হচ্ছে না বর্তমান যে দেশের প্রধান দুটো নেতা, এবং এটা জানাতেন না। আপনি চিন্তা করেন, আমরা সুলতান সুলেমানকে মানে খুব ফলো করি যে দীপ্ত টিভির নাটকের কারণে। তো সুলতান সুলেমানের যে বিশাল অর্ধ দুনিয়া, তার রাজত্বে মোট 36 কোটি মানুষ ছিল, 36। আর আমাদের এই বাংলাদেশে এখন 18 কোটি মানুষ। তো আপনি বোঝার চেষ্টা করেন যে অর্ধেক অটোম্যান সাম্রাজ্যের অর্ধেক। তো এই 18 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যিনি নেতা হবেন তার মধ্যে যে ভীষণ থাকবে, যে মিশন থাকবে, ধৈর্য থাকবে, সহ্য থাকবে, শক্তি থাকবে, সাহস থাকবে, জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে, লেখাপড়া থাকবে, তারপরে সে দার্শনিকতা থাকবে, ফিলসফি থাকবে, নীতি থাকবে, নৈতিকতা থাকবে এবং হিস্ট্রিক্যাল হেরিটেজ থাকবে, ঐতিহাসিকভাবে এটা ঐতিহ্য থাকবে। দুর্ভাগ্যজনক হলো যে দেশের প্রধান দুইজন নেতার এমন একটা ইতিহাস আপনি বর্ণনা করতে পারবেন না, না শিক্ষা, না দীক্ষা, না পরিবার, না লিগেসি, না ড্রেস কোড, মানে অনুকরণ করবো আমি নেতাকে। ওকে, তো যার জন্য কেমন যেন মনে হচ্ছে সবাই নাচছে কিন্তু আমিও নাচছি কিন্তু আনন্দ নেই। ওকে, জনাব মুস্তাফিজুর পরিষ্কার কিন্তু বলেছেন যে আসলে যদি আমি মানে হয়তো ইংরেজি শব্দটা যদি প্রয়োগ করি, যে কনভিকশনের অভাব আছে। মানে দুই নেতাই প্রাণান্ত চেষ্টা করছেন জনগণের আস্থা অর্জন করবার জন্য, তাদের মন জয় করবার জন্য মাঠে ময়দানে নিরন্তর ছুটে বেড়াচ্ছেন, কথা বলছেন, কিন্তু জনাব গোলাম মাওলানা রনির দৃষ্টিতে কোথাও যেন একটা খামতি লক্ষ্য করা যাচ্ছে। একজন আরেকজনকে অনুকরণ করবার চেষ্টা করছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে যে প্রয়াস, সেই জায়গার মধ্যে যেন তারা উতরাতে পারছেন না। ধন্যবাদ। না, রনি ভাই তো সুন্দর মন্ত্রমুগ্ধের মতন আমি শুনছিলাম আর কি, চমৎকার বলেন। আমার কিছুটা একটু দ্বিমত আছে। দ্বিমত আছে এই অর্থে, তারেক রহমান কিন্তু অনুকরণ করেনি, বরং তারেক রহমানকে সবাই এখন অনুকরণ করছে। এটা আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলছি। বাংলাদেশের ইতিহাসে উনি যে স্টাইলে বক্তব্য দিচ্ছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে হাঁটতে হাঁটতে কথা বলছেন, আমরা তো অনেকদিন মিডিয়াতে কাজ করি, বসে বসে কথা বলি। আমি নিজে আগে এক সময় যখন রিপোর্টার ছিলাম তখন একটু হেঁটে পিডিসি দিতে যে বারবার ধাক্কা খাইতাম, আমি পারতাম না, একবারে পারতাম না, একবার দুইবার টেক নিতে হতো। কিন্তু ওনার এই যে মঞ্চের এই মাথা থেকে ওই মাথার সামনে হাজার হাজার জনতা, আর পাবলিক যদি ভিড় করতো আমাদের তো গলা এমনিতেই আটকায় যেত। এইরকমভাবে মনে হচ্ছে যেন উনি গত 20-25 বছর ধরে এইভাবেই তিনি বক্তৃতা দেন। হ্যাঁ, যে পারফর্মটা করছেন বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ নেই। বাংলাদেশের ইতিহাসে নেই যে প্রধান দল প্রতিপক্ষের দোষ ত্রুটি নাম সহ দল সহ উল্লেখ করে বলে না। উনি এই ট্রেনটা চালু করছে, উনি ট্রেনটা চালু করছে বলে ওনাকে সবাই অনুসরণ করছে। এখন কেউ আর মানে নামটা উচ্চারণ করছে না। তারপরেও কিন্তু ওই যে রাক্তর ফ্যামিলি কার্ড বলছেন, রাজার ছেলে রাজা হবে, এইটা হবে না। উনি দেখেন এই নির্বাচনী মাঠে আমরা কিন্তু সবাই চিন্তা করছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই মাত্র কয়েকদিন পরে নির্বাচনী প্রচারণা হবে, এটাই হয়তো ওনার প্রধান একটা অবলম্বন হবে, তার মা। কারণ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, এটা বলার অপেক্ষা রাখে না যে পরিমাণ ঢল আমরা দেখলাম। কোনো জনসভায় দেখছেন উনি বলছে তার মায়ের কথা, যে আমার মায়ের আমি আসার পর তিনি মারা গেলেন, তিনি আপনাদের জন্য কাজ করেছেন, তিনি এই করেছেন ওই করেছেন, আমি মায়ের অসমাপ্ত কাজটা আমি সম্পন্ন করতে চাই। বাবার কথা বলেননি, বাবার কথাও বলেননি। উনি উনার স্টাইলে যেভাবে এগোচ্ছেন, পাশ্চাত্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা পশ্চিমা রাষ্ট্রনেতা নির্বাচনী প্রচার অভিযানে দেখি, সেইটা ইন্ট্রোডিউস করা এবং কত বড় ঝুঁকি, যেখানে বাংলাদেশের মানুষ অভ্যস্ত না, তার দল অভ্যস্ত না, সেখানে তিনি সেই ট্রেনটা চালু করে সফল হয়েছে। এবং আজকে শেষ প্রান্তে এসে এখন পর্যন্ত শফিকুর রহমানও তারেক রহমানের নামটা শুধু উল্লেখ করেনি, কিন্তু আকার ইঙ্গিত দিয়ে বলছেন, দলের নাম উল্লেখ করেননি এবং তারেক রহমান তো বলেনি। তিনি যতটুকু বলছেন সেটা হচ্ছে সেটাকে বলার জন্য। কারণ আপনি দুর্নীতিবাজ চাঁদাবাজ বলতেছেন, 15টা বছর আপনি তার সঙ্গে থাকলেন, তার সুবিধাটা নিলেন, আপনি তো তার আন্ডারে ছিলেন, আপনি তো তার সমান পর্যায়ে ছিলেন না, আপনি তো আওয়ামী লীগ লেভেলে ছিলেন না,
আপনি ভেতর থেকে ঘরের শত্রু বিভীষণের মতন আপনি কাজ করতেছেন, মানে তাদেরকে হিউমিলেট করতেছেন, এইভাবে তাদেরকে পচাচ্ছেন, তার উত্তর কি দেবেন না? উত্তর দেওয়ার জন্য দিচ্ছেন। ওইটা না দিয়ে যদি তিনি বলতেন যে উন্নয়নের কথা, বারবার তিনি কিন্তু বলছেন যে আমি কারোর বদনাম করতে চাই না, বদনাম করে কি লাভ হবে বলেন, বরং আমরা কি করবো আসেন এটা নিয়ে ডিবেট করি। সেই ডিবেটের মধ্যে জোর করে টানার চেষ্টা করছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একজন নেতা, শফিকুর রহমান বলি, জামাতি বলি, উনি সোশ্যাল সিকিউরিটি কার্ডের কথা বললেন নিজের নির্বাচনী ইশতেহার যখন বললেন, কিন্তু সেটা ভুলে যে তার একদিন পরে তিনি বললেন যে কিসের ফ্যামিলি কার্ড, ভালোবাসার কার্ড চাই। তাহলে সরাসরি জনাব মোস্তাফিজ দীপু, এই যখন অবস্থা, তখন কি আপনি বলবেন যে বিএনপি শুড রিগ্রেট ফর ইন্ডালজিং জামাত ইসলামী ফর লং টাইম অ্যাজ এন পলিটিক্যাল অ্যালাই, অ্যাজ এ পলিটিক্যাল অ্যালাই? আমি এটা রনি ভাই বলে ভালো হয়, আমি এটা বলতে যাবো না, কিন্তু এটা আমি মনে করি যে মানে আপনি যেভাবে বলছেন যে তারেক রহমান বা বিএনপির সঙ্গে একটা জোটের সঙ্গী হয়ে দীর্ঘদিন রাজনীতি করার পরে যেইভাবে সমালোচনার শিকার হচ্ছেন, সেক্ষেত্রে বিএনপির এখন রাজনৈতিকভাবে তাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা উচিত যে তাদের অতীতে তারা ঠিক কাজটি করেন নাই, এরকম কি? না, যে স্টাইলটা আছে এই স্টাইলটাই শেষ পর্যন্ত থাকবে, এটারই জয় হবে আমার ধারণা। কারণ দেখেন, ভদ্রলোকরা কিন্তু প্রতি পদে পদে আক্রান্ত হয়, হয়, কিন্তু শেষ পর্যন্ত ভদ্রতার জয় হয়। আমি মনে করি যে এই ধারাটা উনি করলেন, এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করে দিছে, এবং পরবর্তীতে বিএনপি জিতবে কি হারবে বড় কথা না, এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। গত 15টা দিন বা 20টা দিন উনি যে কথাগুলি বলছেন, সমস্ত কথাগুলো কিন্তু রেকর্ডেড। সেই রেকর্ডগুলি মানে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষণ করবে, এবং সেখানে দেখবে যে প্রতিপক্ষকে সমালোচনা করার ভাষাটা কি হতে পারে, রাজনৈতিক ভাষা কি হতে পারে, কি মানে রাজনীতিকদের কাছ থেকে আমরা কি চাই, সাধারণ মানুষ আমরা কি চাই, আমরা কি গালাগালি শুনতে চাই? যেটা ট্রেন্ডটা চালু করলো শেখ হাসিনা, সেটা কি টিকলো না। তারেক রহমান এসে যদি সেই জিনিসটা যদি চালু করতো, প্রথম থেকে বলতো, তাহলে কিন্তু দেখতেন যে ফুল ঝড়ি, মানে এটাই হতো, সেটাই। কিন্তু উনি কিন্তু মানে যেদিকে রান করতেছে সবাই কিন্তু জনাব তারেক রহমানের প্রতিপক্ষরা তাকে তো প্রতিনিয়ত ক্রুসিফাইং করছেন, এটা তো বাস্তব। এটা অকৃতজ্ঞ। জামাত যেটা করতেছে, আমি মনে করি যে বিএনপির কোলে পিঠে মানুষ হয়ে তার আশ্রয় প্রশ্রয় থেকে এখন যেই উক্তিগুলি করতেছে, এটা হলো একদম অকৃতজ্ঞ। মানে মানে থাকে না, ওই যে ধরেন বন্ধুর পিঠে ছুরি মারা, অনেকটা সেই কাজটা হচ্ছে। আমি বিবেচনা করি খুব নির্মমভাবে, আমার কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু আসলে বাস্তবতা তো তাই। এটা এই সমালোচনাটা ওনারা যেটা করতেছে, এটা আওয়ামী লীগ বললে মানায়, কিন্তু এটা জামাতের মানায়। কিন্তু এটা তো আপনাকে মানতে হবে, দিন শেষে এটা ভোটের লড়াই। ভোটের লড়াই, আপনি ভোটের উনি যে কর্মসূচি দিচ্ছে, আপনি তার বিপরীতে বলেন ওনার ইয়েগুলোকে আপনি ধরেন কার্ডগুলি, ওই যে যেমন সমালোচনা যে এতগুলো কার্ড কি সম্ভব, তাহলে বাজেটে কত, এত কি গাছ রোপণ করা সম্ভব কিনা, এত নদী খনন, আপনি এগুলি সমালোচনা করেন, আপনি কতটুকু পারবেন আপনি এই করেন। ওইটার পরিকল্পনার আমরা লড়াই দেখতে চাই। আপনি ধরেন আমরা দুইজন ঘনিষ্ঠ মানুষ, আপনি জানেন দীর্ঘদিন থেকে আমরা দুইজন খুব বন্ধু, আমরা যদি ঝগড়া বিবাদ করি, আপনার কি করা, দেখো কত খারাপ এরা, যে বেশি বলবে তাকে কিন্তু আরো বেশি খারাপ বলবে। বিষয়টা তো তাই হয়েছে। আপনি 15টা বছর এবং তারও আগে যদি মনে নেন, আমি কত সাল থেকে বলবো, 75 কত সাল থেকে আপনার জামাত বিএনপির ঘনিষ্ঠ, এবং একটা ঢাল ছিল, ছায়া হয়েছে। লাস্ট 10 বছরে কি জামাত আসলে ছিল ফ্রন্ট লাইনে? ছিল না। কিন্তু এখন তো এটাও তো বাস্তব যে জামাত, বিএনপি যখন জামাতকে সমালোচনা করে 71-এর স্বাধীনতা বিরোধী বা এই তারা এই কাজ করেছে, তখন তো বিএনপি হেল্ড রেসপন্সিবল ফর ইন্ডালজিং দি পলিটিক্যাল অ্যালাই, যে আমরা তো আপনার সঙ্গে ছিলাম। এখন এই কথা বলে তো কোনো লাভ নাই। এটাও তো হ্যাঁ, না, এই আলোচনাটাই আসলে আসতো না। যেমন এই 71-এর এই ঘটনাটা, যে বিতর্কটা, এই বিতর্কটা আসছে কেন? যখন বলছে যে বিএনপিকে উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে তো দেখা গেছে, আমরা দুইটা দলই দেখছি, বিএনপিকেও দেখলাম, এও দেখলাম, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ আমরা, তখন কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে আপনাদেরকেও তো দেখা হয়েছে, এদেশে মানুষ দেখছে, 71-এ আপনাদের ভূমিকা কি ছিল। এটা হলো কথার পিঠে কথা। এই কথাটা যদি না এনে বরং বিএনপিকে সমালোচনা করার অনেকগুলো
জায়গা ছিল, সেই জায়গাগুলো নিয়ে তারা যদি আলোচনাটা ওপেন করতো তাহলে আরও আমরা একটা সুস্থ অবস্থা দেখতে পারতাম, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। তারপরও আমি মোটা দাগে আমি বলবো যে একেবারে মাত্রা ছাড়াই গেছে। নির্বাচনের মাঠে নানা রকম খবর আমরা দেখতে পাচ্ছি। আজকে ভোর রাতে 9 ফেব্রুয়ারি শেরপুরে সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে, একজনকে আটক করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট হয়েছে। আবেদন উল্লেখ করা হয়েছে যে জনাব নাহিদ ইসলাম 2025 সালে 20 এপ্রিল ডোমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব গ্রহণ করেছেন, এই ধরনের খবর এসছে। যদিও এটাকে মানে এক ধরনের রিউমার বা গুজব বলা হয়েছে। রংপুরে 3 আসনে জামাত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন তারই প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু ইত্যাদি এইসব খবর আছে বা ভোটের ময়দানে। তবে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই, আইনশৃঙ্খলা স্বাভাবিকের চেয়ে ভালো, ডিএমপি কমিশনার বলেছেন। সাংবাদিক পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার কথা বলা হয়েছিল, নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এখন আর সেই বাধা নেই। ইসি থেকে এই কথা জানানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের যে পরিবেশ জনাব গোলাম মোল্লা রনি, সেটাকে মোটামুটি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, একটি স্বচ্ছ নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছেন কিনা? প্রথমত হলো যে বিগত নির্বাচনগুলোর চাইতে এবারে নির্বাচনের আজকের দিন পর্যন্ত যে সহিংস ঘটনা ঘটেছে তুলনামূলকভাবে অনেক অনেক কম। ওকে, এটাকে যদি আপনি ইতিবাচক ধরেন, ইতিবাচক। 2 নম্বর হলো যে এখনও পর্যন্ত যে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা হচ্ছে, খিস্তিকিওর হচ্ছে, এটা মোটামুটি সৌজন্যতার মধ্যেই আছে, নেতিবাচক কথা বলা যাবে না। 3 নম্বরে হলো যে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদের যদি আমরা তাদের জবানকে বিশ্বাস করি, তাদের চেষ্টাকে আমরা যদি পজিটিভ অর্থে নেই, তাহলে আমি মনে করি সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান একত্র হয়ে তারা পুরো জাতিকে আশ্বস্ত করেছে যে আমরা চাচ্ছি নির্বাচন হবে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। এটাও নজিরবিহীন একটা ঘটনা যে 3 বাহিনী প্রধান নির্বাচন হওয়ার জন্য তারা উকালতি করছেন। ইট মিনস যে এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। এরপরে ধরুন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এখন তো পুলিশ কমিশনার আইজি র্যাঙ্কের পদমর্যাদার, তো তিনি বললেন যে তিনি খুব একেবারে বেকারার হয়ে সেই শুক্রবার দিন যমুনার সামনে যে অকারেজগুলো ঘটছিল সেটা দমন করার জন্য নিজে বের হয়ে আসছেন। তো সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলতেছিলেন, তো তাকে জিজ্ঞাসা করলো যে আপনি নিজের হাতে এইভাবে পিটাচ্ছিলেন, এই কাজগুলো করছিলেন কেন? সে বলল যে একটা নির্বাচন বানচাল হয়ে যাবে এই সময়টাতে, যা কিছু হচ্ছে, এই যে যমুনাতে যা কিছু হচ্ছে, নির্বাচন বানচাল হয়ে যাবে, এটা আমার সহ্য হচ্ছিল না। ফলে আমি শেভ করতেছিলাম, চুল কাটতেছিলাম বাসায়, সেই চুল কাটা বন্ধ রেখে আমি এখান থেকে চলে আসছি। তো এই হলো অবস্থা। তাতে মনে হচ্ছে যে যারা এখানে চেষ্টা করছেন, রাষ্ট্রের কর্তৃপক্ষ, ইলেকশন কমিশন থেকে শুরু করে, তাদের আন্তরিকতার চেষ্টা, কোনো কিছুর অভাব নেই। তো এটা আসলে কিভাবে অ্যাজ পার ফিজিক্স, অ্যাজ পার কেমিস্ট্রি, অ্যাজ পার ম্যাথমেটিক্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অনুযায়ী এটা ভোটের দিন 12 তারিখে এবং ভোটের পরের দিন 13 তারিখে কিভাবে আমাদের এই জনগণকে ঐক্যবদ্ধ রাখে, কিভাবে জনগণ এক করে রিয়্যাক্ট করে, সেটা দেখার বিষয়। জনাব গোলাম মোল্লা রনি, একটু আপনাকে থামাতে চাই, কারণ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পারওয়ার। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিছু সময়ের জন্য, অল্প সময় দিয়েছেন। তাদের আসলে এখন ভোটের মাঠ থেকে পাওয়া খুব কষ্টকর। আমি একটু সময়ের জন্য ওনাকে যুক্ত করতে চাই। জনাব গোলাম পারওয়ার, স্বাগত আপনাকে মুক্তবাকে। আপনার কাছে প্রশ্ন, আজকে আপনি একটি প্রোগ্রামে বলেছেন যে 54 বছরের ব্যর্থ শাসনের অবসান চায় জনগণ, কিন্তু এর মধ্যে তো আপনারাও কখনো কখনো সরকারে ছিলেন। আপনারা নির্বাচনে এখন একটা প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে আপনাদের ভোটের লড়াই চলছে, কিভাবে নিজেদের জাস্টিফাই করবেন? আগামী দিনের জন্য আপনাদের কি আসলে মানে বক্তব্য, মানে ভোটারদেরকে আপনাদের পক্ষে টানার জন্য মূল পয়েন্টগুলো কি, যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। আপনার প্রশ্ন যেটা আপনি করলেন শুরুতে, আপনি পরে আবার তার থেকে সরে গেলেন। প্রথম প্রশ্নটারই উত্তর দিয়ে আমি এখন নির্বাচনের মাঠে, নির্বাচনী প্রচারণার শেষ দিনে, আপনি বলেছেন যে কখনো কখনো আপনারা সরকারে ছিলেন, অথচ 54 বছরের যারা রাষ্ট্র শাসন করেছেন
তাদের ব্যর্থতার কথা আমি বলছি, তো আপনারা তো সেই ছিলেন। এটাই হচ্ছে আপনার মূল প্রশ্ন, এটারই আমি এখন শুধু জবাব দিতে চাই। সেটা হলো যে আমরা কখনো কখনো না, আমরা একবার 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা সরকারের অংশ ছিলাম। আমাদের 3টা মিনিস্ট্রিতে 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, আর 300 জন পার্লামেন্ট মেম্বারদের মধ্যে আমরা 20 জন সংসদ সদস্য ছিলাম, 17 জন পুরুষ, 3 জন মহিলা। কেন ছিলাম এবং আমরা আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার একটা জবাব দিয়েছেন। তার সাথে আমি আর একটা দ্বিতীয় জবাব, 2টা জবাব আপনাকে আজকে দিব। এই জন্য চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে জাতিকে আমার এই জবাব দুটো দিতে পারার জন্য আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। প্রথম হচ্ছে যে 4 দলীয় জোট সরকারের সময় আমরা সরকারে ছিলাম এই কারণে যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটি সরকারের প্রত্যেকটি অর্গান যেখানে দুর্নীতি থেকে তারা বাঁচতে পারেনি, মন্ত্রী মিনিস্টার সহ অধিকাংশ রাষ্ট্রীয় এবং সরকারি দায়িত্বে লোকেরা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। আমরা যারা মন্ত্রিত্বে ছিলেন এবং যারা আমরা সংসদ সদস্য ছিলাম, আমরা এই জন্য পদত্যাগ করিনি সেই সরকার থেকে যে চারিদিকে দুর্নীতির গ্লানি, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সরকারের নানান অর্গানের মধ্যে থেকেও যে নিজেদেরকে নৈতিকতা, চরিত্র, সততা থাকলে নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখা সম্ভব, এটা প্রমাণ করার জন্য আমরা সেদিন পদত্যাগ করিনি। আমরা পদত্যাগ করলে লোকেরা বলতেন যে ওনারা ব্যর্থ হয়েছেন, ওনারা দুর্নীতি করেছেন, অথবা সেখানে সততার সাথে থাকতে না পেরে বিদায় নিয়েছেন। আমাদের 2 জন মন্ত্রী তারা চেষ্টা করেছেন যে আমরা কোনো দুর্নীতির সাথে ব্যক্তিগতভাবে আমরা কোনো সম্পৃক্ত হব না। ফলে 5 বছর সরকারের মেয়াদে ওনাদের ক্ষমতা যখন শেষ হয়েছে তখন সরকারের প্রত্যেকটা ইন্টেলিজেন্স, ইভেন অ্যান্টি কারাপশন কমিশন সব কিছু তদন্ত করার পরও আমাদের সেই সময়কার 2 জন মন্ত্রী যারা 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, কৃষি, শিল্প এবং সমাজ কল্যাণ, সেখানে কোনো দুর্নীতি বের করতে পারেননি। আমরা 20 জন সংসদ সদস্য যারা ছিলাম তাদেরও দায়িত্ব পালনকালে অনেক তদন্ত তারা করেছেন, অনেক মিথ্যা অভিযোগ দিয়ে সব কিছু করার পরে সেক্ষেত্রে আমাদের কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ দিতে পারেনি। ফলে এটা নাম্বার 1 কজ যে আমরা সেখানে থেকেও দুর্নীতি থেকে মুক্ত থেকে নিজেকে স্বচ্ছ, পবিত্র, সৎ রাখা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি। সেকেন্ড আরেকটা কারণ ছিল সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা যে যারা ইসলামী ব্যক্তিত্ব, চরিত্র, আদর্শ নিয়ে চলেন তাদের রাষ্ট্র পরিচালনার দক্ষতা, তারা মনে করেন যে এরা মৌলানা সাহেব, মৌলভী সাহেব মাদ্রাসায় পড়েছেন বা ইসলামী চিন্তা চেতনার লোকগুলোকে ব্যাকডেটেড মনে করা হয়, কম যোগ্য মনে করা হয়। রাষ্ট্র সরকার পরিচালনায় সংসদে বিং মেম্বার অফ পার্লামেন্ট দায়িত্ব পালন করার ব্যাপারে তারা পারবেন না, তারা রাষ্ট্র চালাতে অক্ষম, অযোগ্য। ফলে আমরা এই জায়গা থেকে পদত্যাগ করে সরে আসলে রাষ্ট্র পরিচালনায় যে আমাদের সংগঠন যোগ্য লোক তৈরি করতে পারে সেই প্রমাণটা আমরা দিতে পারতাম না। জাতির কাছে সেই প্রমাণও আমরা দিতে সক্ষম হয়েছি। এই কারণে আমরা একটা মেয়াদে সরকারকে কোনো সংকটে না ফেলে নিজেদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, দক্ষতা এবং সততা, দুর্নীতিমুক্ত জীবন যে আমরা পরিচালনা করতে পারা সম্ভব আমাদের, সেটার জন্য আমরা সেদিন সরকার থেকে পদত্যাগ করিনি। জনাব গোলাম পারোয়ার, আপনি আপনার বক্তব্য পরিষ্কার করে বলেছেন, কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ কিন্তু ক্রমাগত করা হচ্ছে যে আপনারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং আপনারা মানুষকে বিভিন্নভাবে ধর্মের কথা বলে আপনাদের মানে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে আপনাদের নীতিগতভাবে আপনাদের কিছু কি বল যে কনফিউশন আছে। আপনার প্রশ্নটা আমি ধরতে পেরেছি। জি,
ধরতে পেরেছি, আশা করি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমার জবাবটা দেওয়ার সুযোগ দিলে, আমি যেহেতু রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে বসে কথা বলছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, ইভেন আমি আর একটু টু টেল ইউ ফ্রাঙ্কলি, বিএনপি যেটা বলতে চান যে ধর্মের নামে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, এই কথাটা একেবারেই অসত্য। নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স যে কোন কথাটা আমাদের ধর্মের নামে বিভ্রান্তি, সেই কথাটা ওনারা বলুন, সেটা বলা উচিত, সেটা আমি চ্যালেঞ্জ করলাম। বরং আমি মনে করি ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে বিভ্রান্তি, এই শব্দ বাক্যগুলো ব্যবহার করে যারা করেন তারাই বরং ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেন। ধর্মের নামে তারাই রাজনীতিতে ধর্মকে টেনে আনেন। তার অর্থ হলো, তার প্রমাণ হলো এই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কথাই আমি বলবো যে আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করি না, বরং আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি। ধর্মের যে আদর্শ, ইসলামের যে মূল্যবোধ, যে ভ্যালুজ, যে চিন্তা চেতনা, যে ওয়ে অফ লাইফ, সেইটার উপরে আমরা জামাত ইসলামীর নেতৃবৃন্দ, নেতাকর্মীরা জীবনের প্রতিটি দিন, সারাটা বছর আমরা ধর্ম মানি, আমরা আল্লাহর হুকুম মানি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হালাল উপার্জন করি, হারাম থেকে বেঁচে থাকি। ইসলামের বিধিবিধানগুলো আমরা একদিনের জন্য নয়, একটা মাসের জন্য নয়, 12টা মাস আল্লাহর বান্দা হিসেবে আমরা এটা পালন করি। আর যারা এই অভিযোগ করেন তারা 12 মাস সেই ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকেন না। যখনই কোনো নির্বাচন আসে, রাজনৈতিক কোনো প্রয়োজন হয়, তখন তারা নতুন করে টুপি কেনেন, পাঞ্জাবি বানান, তারা আতর কেনেন, জায়নামাজ কেনেন, ঘন ঘন মসজিদে যাওয়া শুরু করেন। একটা মৌসুমে তাদেরকে ধর্মের লেবাসে দেখা যায়। এটি হচ্ছে ধর্মের নামে ব্যবসা, এটি হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করা। আমরা ধর্মভিত্তিক জীবন করি, আর তারা রাজনীতির প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেন। এই কথাটা তাদের জন্যই প্রযোজ্য। একদমই এটা কোনো ছোট করে বিভ্রান্তি নয়। দুটো, এবং আমি চ্যালেঞ্জ দিলাম যে কোন কথাটা বিভ্রান্তি, সে কথাটা তাদের পরিষ্কার করে বলা উচিত। জি, ছোট্ট করে দুটো উত্তর আপনার, যেহেতু আপনি প্রচারণার মধ্যে আছেন এবং আপনার হাতে সময় কম, আপনি গাড়িতে আছেন, অন দ্য ওয়ে, ছোট্ট করে দুটো উত্তর আপনার কাছ থেকে জেনে আমরা বিদায় দিব আপনাকে। একটি হচ্ছে যে বিভ্রান্তির কথা বলা হচ্ছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনাদের নারী নীতি নিয়ে বিভ্রান্তি মানে তারা মনে করছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনে যদি আপনার দল, যে নির্বাচনটি হতে যাচ্ছে, সামগ্রিকভাবে পরিবেশ বিবেচনায় যদি আপনার নির্বাচনের ফলাফল যদি আপনার বিপক্ষে যায়, আপনি সেই নির্বাচনের ফলাফল গ্রেসফুলি অ্যাকসেপ্ট করবেন কিনা? ধন্যবাদ। নারী নীতি নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি নয়, কথাও যারা বলছেন তারা ধর্ম বা ইসলাম সম্পর্কে তাদের পড়াশোনা, তাদের স্টাডি, তাদের গবেষণার কমতির কারণে তারা এই কথাগুলো বলছেন। ইসলাম যে নারীর সম্মান, মর্যাদা, অধিকার যা দিয়েছে, শতভাগ আমরা আমাদের দলেও সেটা অনুসরণ করি এবং সেটা মেনে চলি। প্রত্যেকটি কর্মক্ষেত্রে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি তারা সেখানে যাবেন, কাজ করবেন, তারা সেখানে তারা ভূমিকা পালন করবেন, রাজনীতিতে ভূমিকা পালন করবেন, পার্লামেন্টে ভূমিকা পালন করবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানে তার যোগ্যতা অনুযায়ী তিনি ভূমিকা রাখবেন এবং রাখছেন। জামাত ইসলামীতে আমাদের নারীরা যারা রয়েছেন তারা আমাদের সংগঠনের সর্বস্তরে দায়িত্ব পালন করছেন। এখানে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আর আমাদের আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেই নির্বাচনের যে কোনো ফলাফল, যে ব্যাপারে কোনো বিতর্ক থাকবে না, রিগিং হবে না, ভোট দিতে গিয়ে ভোটাররা বাধাপ্রাপ্ত হবে না, দুর্নীতিমুক্ত, কারচুপিমুক্ত নির্বাচন হলে নিশ্চয়ই পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে ইলেকশন কমিশন কর্তৃক পরিচালিত সুষ্ঠু নির্বাচনের ফলাফল বাংলাদেশ জামাত ইসলামী মেনে নেবে। সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পারওয়ারের বক্তব্য শুনলাম। তিনি তার অবস্থান থেকে ধর্মের নামে যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, প্রতিপক্ষের এই বক্তব্য খণ্ডন করেছেন। নারী নীতির ব্যাপারে তাদেরকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে সেই বক্তব্য খণ্ডন করেছেন। তবে এখনও কিন্তু বিএনপির পক্ষ থেকে জামাতের ব্যাপারে বেশ কিছু গুরুতর অভিযোগ করা হচ্ছে। যেমন আমি দেখি যে চট্টগ্রাম 11 আসনে বন্দর পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি যেমন আজকে বলছিলেন যে একটা দল নাম বলেননি অবশ্য, আপনারা বলছিলেন যে এইটুকু ডিসেন্সি কিন্তু সবার মধ্যে আছে, তারা পরিষ্কার করে নাম উল্লেখ করছে না, বলছেন যে একটা দল ব্যালট ছাপাচ্ছে, তারা বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নাম্বার নিচ্ছে। মানে এরকম একটা মানে কী বলে ভোটে জিতবার জন্য নানা ধরনের কৌশল
অবলম্বন করছে, এটা বিএনপির অভিযোগ একটা দলের বিরুদ্ধে। আমরা ধরতে বুঝে নিচ্ছি যে কোন দলের বিরুদ্ধে। আবার জামাতও কিন্তু সেক্রেটারি জেনারেল বলছিলেন যে তারা কি কারণে বিএনপির সঙ্গে 2001-06-এর যে ক্যাবিনেট ছিল সেখানে তারা অবস্থান করছিলেন, ডিসপাইট অফ হ্যাভিং দ্য ফ্যাক্ট তাদের বিরুদ্ধে 4 বার দুর্নীতির অভিযোগ ছিল ইত্যাদি। তো আপনি কিভাবে দেখছেন এই যে পাল্টাপাল্টি, কিন্তু এটা ভোটের মাঠে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে, ভোটারদের মনোজগতে কী ধরনের প্রভাব ফেলবে? আমি একদম সাধারণ মানুষ হিসাবে বা গণমাধ্যম কর্মী হিসাবে আমি মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্য শুনে আবারও সেই প্রথমে যে কথা বললাম, এটা চরম অকৃতজ্ঞতা, একটা বহিঃপ্রকাশ ঘটালেন। এবং আমি ভাবতে পারিনি যে আমার প্রথম পর্যায়ের এই মন্তব্যটা শব্দটা এইভাবে মিলে যাবে। আমি তো ধরেন বিএনপি করি না, যারা আজকে বিএনপির নেতৃবৃন্দ সহ যারা বিএনপি ভালোবাসে, যারা শুনলো, তারা কি ভাবলো? মানে জামাত কি শুধুমাত্র সরকার সঙ্গী ছিল? তারা জোট সঙ্গী ছিল, আন্দোলন সঙ্গী ছিল, এবং লম্বা সময় ধরে এবং আজকের এই নির্বাচনের আগ পর্যন্ত কখনো কোথাও, আমি সাংবাদিকতায় ছেড়ে দেবো যদি বলতে পারে যে তারা ওই জামাত না বিএনপিকে বলছে যে চরম হলো একটা দুর্নীতিগ্রস্ত সরকার, বলছে না 2001 গভর্নমেন্টকে এখন বলছে। তার আগে কখনো যদি বলে থাকে এরকম কোনো রেকর্ড থাকলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। আমি শুনি নেই ভাই, কিভাবে বলতে পারে এত লম্বা সময় ধরে? আমি বারবার বলছিলাম যে আমরা যদি লম্বা সময় বন্ধু হই তখন কিন্তু এক পক্ষ আর এক পক্ষের সমালোচনাটা, অন্য সমালোচনাটা মানুষ গ্রহণ করবে। কিন্তু যদি আমি দোষারোপ করি, বলি যে না একটা খারাপ লোক, তাহলে বলে তুমি খারাপ লোকের সঙ্গে ছিলা কী করে? তো ওনারা তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে সরকারে ছিল, মানে তাদের মানে কৃতিত্বটা প্রকাশ করার জন্য তারা এটাই করছে। এটা তো সুবিধাবাদী নীতি। আর উল্টা পিঠে কি আলোচনাটা হবে যে এটা তারা সুবিধাটা গ্রহণ করছে। আমি তার অন্য সমালোচনা গ্রহণ করলেও, কারণ পৃথিবীতে অনেক হয়েছে যে ক্যাবিনেটের একটা দুর্নীতির কারণে অন্য মন্ত্রীরা সে সরকার ছেড়ে দিছে, আছে না? ভুরি ভুরি উদাহরণ আছে। আমি 101টা নাম বলতে পারবো যদি একটু খাতাপত্র আমি দেখতে পারি, যে সরকার নৈতিক কারণে ছেড়ে দিছে। তো ওরা নৈতিক কারণ তখনও বলেননি, যখন নাকি সরকারে ছিল না তখনও বলেননি, এই নির্বাচনের প্রচার অভিযানের আগেও বলেননি। আমি শুনি নাই। শুনছেন রনি ভাই? শোনেননি? আমি শুনি নাই। তো আজকে এইভাবে গড়গড় করে বলে গেল এত লম্বা সময়ের, মানে এটা যদি অন্য কোনো মানে অল্প সময়ের জন্য আসা কোনো দল বিএনপির সঙ্গে তারা যদি বলতো তাও মানাতো, ওনাদের তো কোনোভাবেই মানায় না। তার মানে কি এটাকে আপনি কি এক ধরনের হিপোক্রেসি বলবেন? চরম, আমি তো বললাম একটা অকৃতজ্ঞতা। আমি আবারও বলবো একটা মানে অকৃতজ্ঞ দল হিসেবে একই কথা। না না, আমি তাকে যোগান দিচ্ছি, সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, শব্দটা, কারণ উনি ভালো শব্দ জানেন, উনি সে সাপোর্টটা দিচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা কি কেমনে হয়? মানে এই আলোচনাটা, কিন্তু জামাতের পক্ষে কেউ নাই। ক্রিটিসিজমটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে হলে আমি উপভোগ করতাম, কিন্তু এটা তো মানায় না। আবার যদি বিএনপিও যদি বলে যে মানে 2001-এর ক্যাবিনেটে মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল ওই 2টা মন্ত্রণালয়, তাহলে আমি ধরতাম যে আপনারা আগে বলেননি কেন, পরে বলেননি কেন? আজকে আর আপনাকে আর সুযোগ দিতে পারছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে। জনাব গোলাম মাওলা রনি, একটি বিষয় যে নির্বাচন নিয়ে জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বলছেন যে নির্বাচনী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে, বারবার কিন্তু এই হুঁশিয়ারি দিচ্ছেন। আবার জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান বলছেন জনগণের ভোট ছিনতাই দুঃসাহস কেউ দেখাবেন না। দুই দলই কিন্তু ওভারলি কনফিডেন্ট। আপনি আসলে ভোটের পাল্লা কোন দিকে হেলছে? আসলে ভোট নিয়ে সিরিয়াসলি যেটা হচ্ছে, দেশের বাইরে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে গার্ডিয়ান, বড় বড় পত্রপত্রিকা বাংলাদেশের নির্বাচন নিয়ে এই বছর তারা যেভাবে নাক গলাচ্ছে আমরা ইতিপূর্বে কিন্তু কখনো দেখিনি। এমনকি রয়টার্সের মতো প্রতিষ্ঠান, টাইম ম্যাগাজিনের মতো প্রতিষ্ঠান নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের নেতার নেত্রীদের সাক্ষাৎকার নিচ্ছেন। ইট মিনস সারা লোকালি তো সাক্ষাৎকার দিচ্ছে না। না, সেটা দিচ্ছে না, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন যে ইগল আয়ের মতো গ্লোবাল মিডিয়ার হ্যাঁ মানে ফোকাস বাংলাদেশের মধ্যে আছে। তো এখানে এই নির্বাচনটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি জামাত যে কোনোভাবে জিতে যায়, আগামী 20 বছর আপনি জামাতকে সরাতে পারবেন না। আবার যদি বিএনপি এই নির্বাচনে জিতে যায়, আগামী 20 বছর বিএনপিরকে সরানো যাবে না। ফলে যে যার মতো, এখন জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি মনে করেন বিএনপির ধারের কাছে কেউ নেই, ভোট যেভাবেই ভোট হোক না কেন, যদি সুন্দরভাবে ভোট হয় বিএনপি জয়লাভ করবে। আর অন্যদিকে যে ম্যাটিকুলার ডিজাইনের কথা বলা হচ্ছে, কৌশলের কথা বলা হচ্ছে, দুষ্টামির কথা বলা হচ্ছে, এই সমস্ত দুষ্টামির ক্ষেত্রে জামাতের কাছে বিএনপি এখনো শিশু বলে আমার কাছে মনে হচ্ছে। এই ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি, ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ।